বন্ধুরা, আজকে বলবো চন্দনদস্যু বীরাপ্পানের কথা। পুরো নাম কোজ মুনিসামি বীরাপ্পান। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ আকর্ষণীয় হতে চলেছে, নামটা শুনেই তা বুঝতে পেরেছেন। 8 থেকে 80 কে না জানে বীরাপ্পানের নাম। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। জন্ম 18 জানুয়ারি 1952। সাধারণভাবে বীরাপ্পান নামে পরিচিত একজন ভারতীয় দস্যু বা ডাকাত ছিলেন। তিনি ও তার দল প্রায় 36 বছর ধরে সক্রিয় ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন কর্ণাটকের গোপীনাথমে। বীরাপ্পান তার জীবন তাঁর আত্মীয় সলভাই গাউন্ডার, একজন কুখ্যাত শিকারী এবং চন্দন কাঠ পাচারকারীকে সহায়তা দিয়ে শুরু করেছিলেন। তার বাবা এবং আত্মীয় স্বজন, যাদের গ্রাম বন অঞ্চলে ছিল, তারা শিকারী ও চোরাচালানকারী হিসাবেও পরিচিত ছিল। বীরাপ্পান প্রথমে একজন চন্দন কাঠ এবং হাতির দাঁত পাচারকারী হিসাবে পরিচিত হয়েছিল এবং পরবর্তীকালে হাতিদের হত্যা করেছিল। পরে যারা তাঁর কর্মকাণ্ড প্রতিহত করেছিলেন তাদের হত্যা করা শুরু করেছিলেন। তিনি 17 বছর বয়সে প্রথম হত্যা করেছিলেন এবং তার শিকার ব্যক্তিরা ছিলেন পুলিশ অফিসার, বন কর্মকর্তা এবং তথ্য প্রযুক্তির কর্মী। 1987 সালে বীরাপ্পান তামিলনাড়ু থেকে চিদাম্বরম নামে সত্যমঙ্গলম জেলা বন কর্মকর্তাকে অপহরণ করে এবং পরে হত্যা করে। এটি তাঁকে প্রথম ভারত সরকারের নজরে এনেছিল। তার সবচেয়ে কুখ্যাত হত্যার মধ্যে 91 সালের নভেম্বরে পান্ডিলাপল্লী শ্রীনিবাস নামে একজন প্রবীণ আইএফএস কর্মকর্তা এবং 99 সালের আগস্টে একজন সিনিয়র আইপিএস অফিসার হরিকৃষ্ণ সহ পুলিশের একটি দলের উপর হামলা করেছেন। বীরাপ্পান বেসামরিক নাগরিকদের হত্যা করতেও বিরত ছিলেন না। একবার পুলিশ জিপে ভ্রমণ করার কারণে তার নিজের গ্রামের একজনকে হত্যা করেছিলেন। তিনি পুলিশকে তথ্যদাতা সন্দেহ করে যে কাউকে নিয়মিত হত্যা করতেন। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বীরাপ্পান সহজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালাতে পারত। রাজ্যের এখতিয়ারের সমস্যাগুলি পুলিশ অফিসারদের বীরাপ্পানকে ধরতে বাধা দেয়। মেট্টুরের গোবিন্দপাদিতে বীরাপ্পান একজন বান্দারিকে হত্যা করেছিলেন, যাকে তিনি পুলিশকে তথ্যদাতা হিসেবে সন্দেহ করেছিলেন। ফলস্বরূপ পুলিশ কর্মকর্তা এবং বনজ কর্মকর্তাদের একটি 41 সদস্যের দল তদন্তের জন্য ডাকা হয়েছিল। 93 সালের 9 এপ্রিল দলটি যে দুটি গাড়িতে যাচ্ছিল তার নিচে ল্যান্ডমাইন বিস্ফোরণ করা হয়েছিল। 92 সালে কর্ণাটক এবং তামিলনাড়ু সরকার বীরাপ্পানকে ধরার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিল। তামিলনাড়ুতে সঞ্জয় অরোরা এবং কর্ণাটকের শঙ্কর বিদ্রির নেতৃত্বে ছিলেন ওয়াল্টার দেবরামের যুগ্ম প্রধান। 92 সালের ফেব্রুয়ারিতে তাঁর লেফটেন্যান্ট গুরুনাথন কর্ণাটক টাস্ক ফোর্সের হাতে নিহত হন। এসআই শাকিল আহমেদ একাই তা পেরেছিলেন। 3 মাস পরে বীরাপ্পান কর্ণাটকের চামারজনগর জেলার রামপুরা থানায় আক্রমণ করে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে হত্যা করে ও অস্ত্র এবং গোলাবারুদ লুট করে। 92 সালের আগস্টে বীরাপ্পান এসআই শাকিল আহমেদকে ফাঁদে ফেলেন এবং 5 জনকে হত্যা করে। কর্ণাটক ও তামিলনাড়ু বিশেষ টাস্কফোর্সরা তখন দুটি রাজ্যের সীমান্ত অঞ্চল এবং বীরাপ্পানের জন্মস্থান গোপীনাথম গ্রামে ঘিরে তীব্র ঝুঁকির কাজ শুরু করে। এই অভিযানের মাধ্যমে সঞ্জয় অরোরা ও শঙ্কর বিদারির দায়িত্বে এই গ্যাংটি কমিয়ে 5 সদস্য করে দেওয়া হয়েছিল। গোপীনাথম গ্রামবাসীদের সাথে বৈঠক করা হয়েছিল
এবং 5 কোটি টাকা অনুদানের ঘোষণা দেওয়া হয়েছিল। 93 সালে টাস্ক ফোর্স বীরাপ্পানের স্ত্রী মুথুলক্ষ্মীকে গ্রেপ্তার করে বীরাপ্পানকে সাহায্য করার অভিযোগে, তবে তিনি সমস্ত অভিযোগ থেকে খালাস পেয়েছিলেন। 30 জুলাই 2000 সালে বীরাপ্পান অভিনেতা রাজকুমার এবং আরও 3 জনকে তামিলনাড়ু কর্ণাটক সীমান্তের কাছে সত্যমঙ্গলম তালুক ইরোড জেলার একটি গ্রাম দোদ্দা গজনুর থেকে অপহরণ করেছিলেন, যেখানে চলচ্চিত্র তারকা তার গৃহসজ্জার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ব্যাঙ্গালোরের পাশাপাশি কর্ণাটকের অন্যান্য অংশেও জনতা প্রতিবাদে ফেটে পড়ে। 22 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে একটি বন্ধ বা হরতালও হয়েছিল। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং পুলিশ কর্মীরা তামিলনাড়ু সরকারের সহায়তা চেয়েছিলেন এবং চেন্নাই সফর করেছিলেন সাহায্যের জন্য। আলোচনা হয়েছিল এবং তামিল ম্যাগাজিন নাক্কিরানের সম্পাদক আর গোপাল বীরপ্পানের সাথে বেশ কয়েক দফা আলোচনায় জড়িত ছিলেন। গোপাল এর আগে অনুরূপ আলোচনার জন্য বীরপ্পানের কাছে গিয়েছিলেন। কুমারকে 108 দিনের জন্য জিম্মি রাখা হয়েছিল এবং শেষ পর্যন্ত নভেম্বর মাসে কোনো ক্ষতি ছাড়াই মুক্তি পান। এক পুলিশ আধিকারিক পরে জানিয়েছিলেন যে তার মুক্তির জন্য কর্ণাটক সরকার 20 কোটি টাকা দিয়েছে। 2002 সালের 25 আগস্ট বীরাপ্পান নাগাপ্পাকে অপহরণ করে। 96 থেকে 99 সাল পর্যন্ত তিনি কর্ণাটকের কৃষি বিপণন মন্ত্রী ছিলেন। কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু বিশেষ টাস্ক ফোর্স গঠন করে নাগাপ্পাকে উদ্ধার করার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। পর নাগাপ্পার মৃতদেহ উদ্ধার হয় কর্ণাটকের জঙ্গল থেকে। 90-এর দশকে বেশ কয়েক বছর ধরে বীরাপ্পান পুলিশ কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিত্বকে অপহরণ করে মুক্তিপণের অর্থ দাবি করেন। এটি বিশ্বাস করা হয় যে মুক্তিপণগুলি প্রায়শই অনানুষ্ঠানিকভাবে দেওয়া হতো। 97 সালের জুলাইয়ে তিনি চামারজনগর জেলার বুরুড বনে 9 জন বন কর্মকর্তাকে অপহরণ করেছিলেন। সেক্ষেত্রে তার মুক্তিপণ দাবি মেটানো না হলেও কয়েক বছর পরে জিম্মিদের বিনা ক্ষতিপূরণে মুক্তি দেওয়া হয়েছিল। এটাও বিশ্বাস করা হয় যে বীরপ্পান জঙ্গলের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে অর্থ জমা করেছিলেন। 2002 সালে পুলিশ 3.3 মিলিয়ন টাকা উদ্ধার করেছে তার দলের সদস্যদের কাছ থেকে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি এবং তার দল ডিএমকে বীরাপ্পান এবং তাঁর সহযোগীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং 13 সালে তাদের শাস্তি দেওয়ার সাথে সাথে বীরাপ্পানের 4 সহযোগীর মৃত্যুদণ্ড রোধের দাবি করেছিলেন। করুণানিধিও বীরাপ্পানের আত্মসমর্পণের জন্য 31 অক্টোবর 1997 পর্যন্ত সময়সীমা বাড়িয়েছিলেন এবং স্পেশাল টাস্ক ফোর্স পুলিশের পদক্ষেপ কয়েকদিনের জন্য স্থগিত করে বলেছিলেন, বীরাপ্পানের আত্মসমর্পণ করতে খুব বেশি দেরি নেই। তামিল জাতীয় পুনরুদ্ধার ট্রুপস এবং তামিলনাড়ু লিবারেশন আর্মির মতো নিষিদ্ধ সংগঠনগুলি বীরাপ্পানের রবিন হুডের চিত্রটি সুরক্ষিত করতে এবং বিশিষ্ট ব্যক্তিদের অপহরণ করার সময় আলোচনার খসড়া তৈরি করতে সহায়তা করেছিল। 18 অক্টোবর 2004 সালে বীরাপ্পান ও তার 2 সহযোগী তামিলনাড়ু স্পেশাল টাস্ক ফোর্সের হাতে নিহত হয়েছিল। কে বিজয়কুমারের সক্রিয় নেতৃত্বে এই ঘটনাটি সম্ভব হয়েছিল। এই হত্যাকাণ্ডটি তামিলনাড়ুর ধর্মপুরী জেলার পাপ্পারাপট্টি গ্রামের কাছে ঘটে। বীরাপ্পান ও তার লোকজনকে চিকিৎসার জন্য ধর্মপুরীতে নিয়ে যাওয়ার অজুহাতে একজন পুলিশ ছদ্মবেশে তাদের অ্যাম্বুলেন্সে ঘিরে ফেলে। তামিলনাড়ু স্পেশাল টাস্ক ফোর্স, যা বেশ কয়েক মাস ধরে তার চলাচল পর্যবেক্ষণ করে। গুলি যুদ্ধে তার মৃত্যু হয়।